আলোচনার জায়গাটা হচ্ছে ব্যারিস্টার রুমিন ফারহানা। সবাই, বাংলাদেশের সবাই আশ্চর্য হয়েছিল, তবে রুমিন ফারহানার আসন কিন্তু এখনো হোল্ডিং এ আছে। হোল্ডিং অর্থাৎ এই আসনে শরিক কাউকে বিএনপি দিতে পারে, অথবা ওই রকম কারোর সাথে জোটবদ্ধ না হলে বিএনপির ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনে আবারও তার যে মনোনয়ন আছে সেটা কিন্তু পেতে পারেন। তবে অনেকের মতন কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল ইসলাম হিরো আলম তিনিও তার ফেসবুকে লিখেছেন, বিএনপির দুঃসময়ের সাথী, তেগী নেত্রী, স্বৈরাচারের জম, প্রতিবাদী কণ্ঠ রুমিন ফারহানা আপা। আমার উপর বারবার হামলা হলে বজ্রকণ্ঠে গণমাধ্যমে প্রতিবাদ করেছেন তিনি। তবে সর্বশেষ যে হিরো আলম আপনি যে মাইটের খাইলেন রিয়ামনির প্রেমিকের হাতে, আমরা পরে দেখলাম এটা নিয়ে কি হয়েছিল প্রতিবাদ নাকি না। বিএনপি আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, হিরো আলমের মাইরের খবর আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলোচনা হইতো না। কে আলোচনা করতো? যে কি বলছে বেগম খালেদা জিয়ার যিনি সাবেক একজন উপদেষ্টা ছিলেন, উপদেষ্টা বা হ্যাঁ আমি নামটাও ভুলে গেছি এই মুহূর্তে, যিনি রাষ্ট্রদূত আছেন, কি যেন নামটা, যে সরি আমি নামটা আপনাদের নিশ্চয়ই মনে আছে, এখন তিনি রাষ্ট্রদূত হিসাবে আছেন আমেরিকাতেই। তো তখন কিন্তু ডিপ স্টেট পর্যন্ত চলে যেত, আমেরিকান স্টেট পর্যন্ত। এমনকি হিরো আলমরে মাইর নিয়ে, ডিবি হারুন নিয়ে যখন একটা মাইর দিল, এটার পরে কিন্তু আপনি দেখছেন যে পুরা বিশ্ব মিডিয়া, বিবিসি টিবিসিও সাক্ষাৎকার নিয়েছিল। তখন এটা ছিল পলিটিক্যাল পয়েন্টে আওয়ামী লীগকে বাটে ফেলানোর জন্য যতটুকু দরকার ছিল এই ঘটনাগুলো ততটুকু গেছে। বাট এখন কিন্তু ওই জিনিসগুলা আর হয় না। এখন কেন হয় না? কারণ এখন আর পলিটিক্যালি এটা থেকে কোনো ফায়দা হবে না। আচ্ছা যাই হোক, এরপর সে বলছে যে বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার দৌড়ে সবার চেয়ে বহুগুণ এগিয়েছিলেন তিনি। এরকম আলমের মতন অনেকেই কিন্তু মনে করছে। রুমিন ফারহানার অনেক ফ্যান ফলোয়ার আছে, এটাও সত্য। সেই রুমিন ফারহানা আপাকে নমিনেশন না দিয়ে তার প্রতি বিএনপি অনেক বড় অবিচার করেছে। আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি। অর্থাৎ বিএনপির এই সিদ্ধান্তকে তীব্র নিন্দা জানাচ্ছে। হিরো আলম লিখছেন যে সেই সঙ্গে আগামী দিনের দেশ গড়ার নায়ক তারেক রহমানের প্রতি অনুরোধ, বিষয়টি বিশেষভাবে বিবেচনা করবেন। স্বৈরাচার মুক্ত দেশ গড়তে রুমিন ফারহানা আপার মতন মানুষের আমাদের ভীষণ দরকার। এটা আলমের ব্যক্তি অনুভূতি থেকে লেখা একটা আসলে স্টেটাস। আর আমার ধারণা তারেক রহমান একটু লাড়া খাইছেন যে আলমও তারেক রহমানকে নিয়ে তারেক রহমানের কাছে খোলা চিঠি লিখেছেন ফেসবুকের মাধ্যমে। তবে আমিও মনে করি বিএনপিতে রুমিন ফারহানার জরুরত আছে। দেখেন ওই খুব যে কথায় কথায় কেউ গালাগালি করতে পারবে, হুমকি ধামকি হুঁশিয়ারি, নো। রুমিন ফারহানা এমন একজন ক্যারেক্টার, আওয়ামী লীগ বিএনপি সহ জামাত বলেন, আমার কাছে মনে হয় যে ওনার একটা সর্বদলীয় অডিয়েন্স আছে, ভোটার আছে। উনি দাঁড়াইলে হয়তো অনেক ভোট পাবেন। তারপরেও বিএনপি এটা রাজনৈতিক জরিপ আছে, পলিসি আছে, নিশ্চয়ই তারা যেটা ভালো মনে করেন সেটাই করবেন। এনসিপি যারা নিজেদেরকে বাংলাদেশের অন্যতম বৃহত্তম দল মনে করে, সেই দলটি এখন বিএনপির কাছে আসন্ন নির্বাচনে 20টি আসন চেয়েছে। শুধু তাই না, তাদের নিরাপত্তা নিশ্চিত হওয়ার জন্য তারা 3টি মন্ত্রীপদ চেয়েছে। বাস্তব কথা হচ্ছে, ডক্টর ইউনূসের চোখে দেখা বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহত্তম দল এনসিপি ভোটের রাজনীতিতে দেউলিয়া। হাতে ভিক্ষার থালা, ওই হাতে থালা নিয়ে যদি জনগণের কাছে যে যদি বলে আমাকে একটা ভোট ভিক্ষা দাও, একটা ভোট ভিক্ষা দাও, তারপরেও যারা পরিচিত মুখ, ফেমাস ফেস, তারাও তাদের আসন থেকে নির্বাচনের যে জামানত তা ঠিক রাখতে পারবে কিনা সন্দেহ। আপনারা সবাই জানেন, মাত্র 2 দিন আগে গণমাধ্যমে এনসিপি বলেছে যে তাদের দলের থেকে 300 আসনেই তারা নির্বাচিত প্রার্থী দেবে। হঠাৎ করেই তাদের এই সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। এখন তারা বিএনপির কাছে ধর্ণা দিচ্ছে, মানে বিএনপি ছাড়া তাদের স্বর্ণপদক পাওয়াটা প্রায় অসম্ভব। যদিও ডক্টর ইউনূসের আশীর্বাদের দল এই এনসিপি বাংলাদেশের এই মুহূর্তের অন্যতম কিংস পার্টি, যেই দলকে ডক্টর ইউনূস অন্যতম বৃহত্তম দল মনে করে ইতিহাসের প্রথম যে নিবন্ধন পাওয়ার আগে একটি দল জাতিসংঘের অধিবেশনে তাদের প্রতিনিধি গিয়েছে। শুধু তাই না, ডক্টর ইউনূস এই দলটাকে এতটাই ভালোবাসে যে নিবন্ধন পাওয়ার আগেই দলটি রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে এবং রাষ্ট্রীয় কোষাগারের কোটি কোটি টাকা খরচ করে বাংলাদেশে প্রতিটা জেলায় তাদের নির্বাচনের মানে তাদের দলের ক্যাম্পিং করেছে। এটা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। যদিও এই ক্যাম্পিংয়েও কোনো কোনো জেলা থেকে মাইর খাইয়া ফিরছে। তো হঠাৎ করেই এই এনসিপির এই সিদ্ধান্ত কেন বিএনপি ছাড়া তাদের
মানে পার হওয়া যাচ্ছে না, তরি ডুবে যাচ্ছে। এর অন্যতম কারণ যে একটা রাষ্ট্রপ্রধানের ছত্রছায়ায় আশীর্বাদে এসি রুমে থাকে গণমাধ্যমে বড় বড় কথা বলা, আর নির্বাচনের মাঠে জনগণের কাছে ভোট চেয়ে আপনার নির্বাচনে প্রতিপক্ষের সাথে লড়াই করে জয় হওয়াটা একবারে বিশাল ব্যাপার। বাংলাদেশে যদি আপনি প্রতিটা জেলায় যান, গ্রামে যান, ইউনিয়নে যান, বিএনপি এবং আওয়ামী লীগের বাহিরে তেমন একটা ভোটার নেই। কিছু আছে জামাতে ইসলাম এবং জাতীয় পার্টির, সেখানে এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, এদের তো কোনো খাওয়াই নাই। বাংলাদেশের জনগণ কি বোকা যে এদেরকে ভোট দিবে? যদিও এ ব্যাপারে আবার আজকে আপনার এনসিপির যে নেতা, আমি বলবো সমালোচিত নেতা, যে মাইক পেলি বড় বড় কথা বলে, সেই নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে, প্রথম আলো যেই নিউজটা আসছে যে বিএনপির কাছে তারা 20টি আসন চেয়েছে, সেটা প্রথম আলো মানে ইচ্ছা করেই ছাপাইছে। তো এত বড় দল এই মুহূর্তে কিংস পার্টির বিরুদ্ধে এমনি কেউ ছাপাইতে পারে কোনো কথা? এটা কি সম্ভব? যদিও এনসিপিকে জামাতে ইসলামও নিতে চাচ্ছে, কারণ আপনারা জানেন যে এনসিপি এখন যেই দলে যাবে সেই দলে ডক্টর ইউনূস বিশেষ সুবিধা দিবে। এই বিশেষ সুবিধা পাওয়ার আশায় বিএনপিও তাদেরকে একটু তোষামত করে, আর জামাত তো করেই। তো দেখা যাক কি হয়। কিন্তু আমি বলতে পারি যে যদি যারা পরিচিত মুখ, এই এনসিপির নেতাকর্মীরা, যারা নেতা, তারা যদি ভোটে দাঁড়ায়, তাদের আসন থেকে জিতা তো দূরে থাক, কত ভোট পাবে সেটাই হচ্ছে কথা। বাস্তব প্রেক্ষাপট ভিন্ন। আপনি যদি গ্রামে গঞ্জে যান, এইসব দলদের খাওয়া থাকবে না। যতক্ষণ পর্যন্ত ডক্টর ইউনূস তার ক্ষমতায় বসে থাকবে, ততক্ষণ পর্যন্ত এনসিপির খাওয়া আছে। এরপরে এই দলের আর বেল থাকবে না। মানে ওই যে ডক্টর ইউনূসের বিশিষ্ট প্রেষক শফিকুল আলম বলে না যে বেল নাই আওয়ামী লীগের, ঠিক তেমনই ওই এনসিপিরও বেল থাকবে না ডক্টর ইউনূসের পতনের পর। আজকে দেশের প্রয়োজনে আমাদের নেতা জনাব তারেক রহমান, আমরা ওনার প্রতি পরিপূর্ণ আস্থা রেখেছি। উনি যাই কিছু সিদ্ধান্ত নেবেন সেটা দেশের স্বার্থের কথা চিন্তা করে নেবেন। নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। আমাদের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে অনেক রাজনৈতিক দল আমাদের সাথে যুগপৎ আন্দোলনে ছিল, শরিক দল হিসেবে পাশে ছিল। তো তাদের অনেক ক্ষেত্রে তাদের মনের আশা পূরণ করার জন্য জাতীয় প্রয়োজনে তাদেরকে হয়তো বা সাথে রেখে বিভিন্নভাবে উনি চিন্তা করছেন। আমাদের দলের অবস্থান থেকে আমাদের একজন কর্মী হিসেবে আমাদের প্রত্যাশাটা হলো এরকম যে আমরা দলের চেয়ারম্যানের উপরে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপরে আমাদের দায়িত্ব ছেড়ে দিয়েছি উনি, আর ওনার প্রতি আমাদের অগাধ বিশ্বাস রয়েছে। উনি যে সিদ্ধান্ত নেবেন সেটা দলের স্বার্থের চেয়ে ঊর্ধ্বে গিয়ে উনি দেশের স্বার্থ